স্ক্রিন। আচ্ছা, আমার এই স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। চেষ্টা করব আজকে শেষ করতে। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম দুটো ক্লাস নেব, কিন্তু একটু দ্রুত করে, এখানে আসলে তেমন বোঝার কিছু নাই। খুব চমৎকার নোট আছে, একদম পরিচ্ছন্ন, একেবারে বাচ্চাদের মতো ইংরেজি, যে কেউ পড়লে একদম সহজ ভাষায় বুঝতে পারবে, খুব জটিল কিছু না। সুতরাং আমি নোটগুলা ওই হাসান হাবিবের ইমেলে দিয়ে দিব, তোমরা শুধুমাত্র ওগুলো পড়লে স্টাডি করলেই হবে। যেহেতু দুটো ক্লাস, আসলে 3টা ক্লাস হওয়ার কথা ছিল, আমি দুটো ক্লাসে শেষ করছি। তো এর আগের দিন আমরা পড়েছিলাম গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লেশনস। এখন আমরা আজকের ক্লাসে আর দুটো খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আসলে তোমাদের কিন্তু আমার এই ক্লাস যে 4টা টপিকস, এগুলো কিন্তু বিসিএস এও আসবে। হ্যাঁ, অথবা এখন যে কোনো জায়গায় ভাইভাতে, চাকরির ভাইভাতে, যেহেতু তোমার লেভেল 4 সেমিস্টার 2, সামনে তোমাদের বিভিন্ন জায়গায় ভাইভা দিতে হবে, সেহেতু ওই কথাটা বলে রাখছি যে ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনস বা এনভায়রনমেন্টাল পলিউশনস, ইভেন এনভায়রনমেন্টাল প্রবলেমস, এই বিষয়গুলো এখন খুব কনসার্ন, সারা ওয়ার্ল্ড কনসার্ন। এবং পৃথিবীতে অনেক প্রবলেমস হচ্ছে এখন এই সমস্ত কারণে। তোমরা দেখবা যে অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আগে যেখানে বছরে 4-5টা দুর্ঘটনা ঘটতো, এখন সেখানে প্রায় 150-200 দুর্ঘটনা ঘটছে, বড় ধরনের দুর্ঘটনা, ভূমিকম্প, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস বা সুনামি, তারপর হচ্ছে বড় বড় ঝড়। কদিন আগেও ইটা আসলো, তাই না, ইয়াতে, মধ্য আমেরিকাতে। ঠিক সেরকম এইগুলো কিন্তু এখন ফ্রিকুয়েন্সলি বাড়ছে। তারপরে দাবানল, তারপর হচ্ছে এক্সট্রিম ওয়েদার, কোথাও প্রচন্ড গরম, গরমের কারণে অনেক সময় আগুন ধরে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই সমস্ত প্রবলেম সামনে আরো বাড়বে, তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা দেখি আজকে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে অ্যাসিড রেইন, 2 নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তুমি একটু নোট করতে পারো, মানে মোটামুটি এটাই আমাদের সিলেবাস আজকের, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। অ্যাসিড রেইনের মধ্য থেকে 4টা জিনিস আমরা স্টাডি করব। হোয়াট ইজ অ্যাসিড রেইন, অর্থাৎ অ্যাসিড রেইনটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। হাউ অ্যাসিড রেইন অকার্স, অর্থাৎ অ্যাসিড রেইনটা কিভাবে হয়। এমনি এমনি তো আর হয় না, নিশ্চয়ই কোনো একটা বৈজ্ঞানিক ফর্মুলা ইউজ করে হয়। আমরা সেই বৈজ্ঞানিক ফর্মুলা বা সমীকরণ, যেগুলো কেমিস্ট্রিতে আমরা দেখেছি কিভাবে অ্যাসিড হয়, তাই না, নাইট্রিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ফর্মিক অ্যাসিড, ইত্যাদি। তো আমরা সেদিকে দেখবো যে অ্যাসিড রেইন কিভাবে তৈরি হয়। ইম্প্যাক্ট অফ অ্যাসিড রেইন, ইম্প্যাক্ট মানে প্রভাব আর কি, অর্থাৎ অ্যাসিড রেইনের প্রভাব কি। আমাদের তো প্র্যাকটিক্যাল হচ্ছে না প্রবলেম, প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো তোমাদের প্রেজেন্ট করতে হতো। ইম্প্যাক্ট অফ অ্যাসিড রেইন, অর্থাৎ অ্যাসিড রেইনের ফলাফলটা কি, আমাদের কি ক্ষতি করছে আসলে সেটা। কন্ট্রোল মেজার অফ অ্যাসিড রেইন, আমরা এই অ্যাসিড রেইনকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেই বিষয়গুলা জানার চেষ্টা করব। এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু এই 4টা সাব টপিকস এর উপরে বা এই 4টা পয়েন্টের উপরে কিন্তু কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন, 5 মার্কস করে ইজ কোশ্চেন। এরপরে আমরা আজকে এটা আরেকটা ক্লাস নিতে চাইছিলাম, যদি সময় পাই আমরা সেকেন্ড টপিকস নিয়ে আলোচনা করব, ক্লাইমেট চেঞ্জ। এটা একটা অনেক বড় ইস্যু। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ কিন্তু এখন একটা মন্ত্রণালয় হয়ে গেছে, তোমরা জানো। আগে প্রথমে ছিল বাংলাদেশে বন মন্ত্রণালয়, সেই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে।
শুধুমাত্র মিনিস্ট্রি অফ ফরেস্ট্রি ছিল। তারপরে জিয়াউর রহমানের আমলের শেষের দিকে এসে দেখা গেল যে পরিবেশ একটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাটার্স হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু আগে পরিবেশ নিয়ে তো ভাবেনি 80-র দশকে। তখন কিন্তু মন্ত্রণালয়ের নাম চেঞ্জ হয়ে যায় বন ও পরিবেশ মন্ত্রণালয়, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি 2 বছর আগে সেই মন্ত্রণালয়ের আর একটা দায়িত্ব পড়ে যায় ক্লাইমেট চেঞ্জ। ফলে এখন কিন্তু মন্ত্রণালয়ের নাম চেঞ্জ হয়েছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তার মানে আসলে ইম্পর্টেন্স, গুরুত্ব অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো আসছে। তো এখন তোমরা যেমন কৃষি মন্ত্রণালয় আগে একসময় একসাথে ছিল, কৃষি, মৎস্য ও পশু সম্পদ। এখন কিন্তু মৎস্য পশু সম্পদ আলাদা, কৃষি আলাদা। তার গুরুত্ব বেড়ে যাচ্ছে, সবকিছু অনেক সূক্ষ্ম হচ্ছে সেজন্য। এনিওয়ে, আমরা ক্লাইমেট চেঞ্জের ভিতরে পড়বো। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কি? ক্লাইমেট চেঞ্জ সিনারিও অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের চিত্রটা কি? ভালনারেবিলিটি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশের কোন কোন সেক্টর বা কোন কোন অঞ্চল বা কোন কোন বিষয়গুলা ঝুঁকিপূর্ণ। ভালনারেবিলিটি মানে হচ্ছে, তোমরা জানো ভার্নাবল, আমরা বলি না ওই ছেলেটার কথাবার্তা ভার্নাবল, অর্থাৎ সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, আজকে এক কথা বলে, কালকে আরেক কথা বলে। এই ধরনের মানুষকে আমরা বলি ভার্নাবল ব্যক্তিত্ব সম্পন্ন পারসন। এদের কথায় কোনো গুরুত্ব নাই, তাই না? ঠিক সেরকম আসলে ভার্নাবিলিটি মানে কি আমরা জানি না। এখন মনে হচ্ছে যেন এই জায়গাটা ভালো আছে, কিন্তু কালকেই বন্যা দ্বারা প্লাবিত হয়ে যেতে পারে, অথবা একটা ভূমিকম্পের একটা আঘাত আসতে পারে, অথবা একটা সুনামির আঘাত আসতে পারে। অর্থাৎ আপাতত ভালো, কিন্তু কালকেই খারাপ হতে পারে, আবার কালকে খারাপ হচ্ছে পরে আবার ভালো হয়ে আসতেছে। এই যে দোদুল্যমানতা, এটাকে বলে ভালনারেবিলিটি। তো আমাদের এই ক্লাইমেট চেঞ্জের কারণে বেশ কিছু অঞ্চল বা বেশ কিছু সেক্টর সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ বা দোদুল্যমান অবস্থায় আছে, অনেকটা ফিক্সড না। তো সেই বিষয়গুলো আমরা জানবো। অবজার্ভস ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট ইন বাংলাদেশ, অর্থাৎ অলরেডি ক্লাইমেট চেঞ্জের কারণে কি আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরে, সেইটা আমরা আলোচনা করব বা পড়ব। এবং সর্বশেষ আমরা পড়ব ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইন বাংলাদেশ। যেহেতু ক্লাইমেট চেঞ্জ হয়েই গেছে বা হচ্ছে, আর ক্লাইমেট চেঞ্জকে আমরা একা প্রতিরোধ করতে পারবো না, তাহলে কি করতে হবে? অ্যাডাপ্টেশন করতে হবে, অর্থাৎ খাপ খাওয়ায় নিয়ে চলতে হবে। তোমরা জানো যে এছাড়া উপায় থাকে না, খাপ খাওয়ানো ছাড়া আমাদের কিছু করার থাকে না। যখন আমরা কিছুই করতে পারি না, তখন আমরা কি করি? তখন আমরা সেই জিনিসটাকে মেনে নিয়ে তার সঙ্গে বসবাস করার চেষ্টা করি। তো ক্লাইমেট চেঞ্জও ঠিক সেরকম। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মানুষের কারণে হচ্ছে, যেটাকে আমরা বলি অ্যানথ্রোপোজেনিক, অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক, এটা মনে রাখবা, খুব চমৎকার একটা কথা। অর্থাৎ মানুষ কর্তৃক। অ্যানথ্রোপোলজি একটা সাবজেক্ট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু মানুষের বিবর্তন নিয়ে স্টাডি করে, অনার্স করে কিন্তু তারা, তাই না? দেখবে মাটি খুঁড়ে দেখে সেই মহেঞ্জোদারো সভ্যতা, পুন্ড্র সভ্যতা, তারপরে যে মহাস্থানগড় খুঁজে বের করছে তারা। এগুলো হচ্ছে কি আগেকার মানুষ কেমন ছিল, তার আগের মানুষ কেমন ছিল, তখনকার মানুষের আচার আচরণ কেমন ছিল, তখন তাদের ধর্মীয় কেমন ছিল, পারিবারিক কাঠামো কেমন ছিল, তাদের চেহারাই বা কেমন ছিল, বিশ্বের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল, এই সমস্ত জিনিস নিয়ে তারা স্টাডি করে। অনেকটা ইতিহাসের মতো, কিন্তু ইতিহাস না। ইতিহাস তো অনেক অন্যান্য অনেকগুলো বিষয়, ম্যাক্সিমাম রাজা রানীদের কাহিনী, কিন্তু অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের বিবর্তন। তো মানুষেরও সবকিছুর বিবর্তন হয়ে হয়ে আজ আসলে আমরা এখানে আসছি, সভ্যতার বিবর্তন। তো এই অ্যানথ্রোপোজেনিক, অর্থাৎ মানুষের কাণ্ড কারখানা, মানুষের কর্মযজ্ঞর কারণেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আর আরেকটাকে আমরা বলি ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ প্রাকৃতিক ভাবে। অর্থাৎ সূর্য এবং সূর্যের আমরা একটা গ্রহ, সূর্য নক্ষত্র, সূর্যেরও কিন্তু অনেক পরিবর্তন ঘটছে ভিতরে ভিতরে। সুন্দর সূর্যতে তোমরা জানো যে হাইড্রোজেন ফুয়েল আছে, এই ফুয়েলটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বা কখনো কখনো বাড়ছে। তো সেখানকার কিছু ইম্প্যাক্ট আমাদের পৃথিবীতে আসছে। এছাড়াও
পৃথিবী একটা নিয়মই হচ্ছে যে পৃথিবী একটা বিবর্তনের মধ্য দিয়ে চলে, 400-500 কোটি বছর লাগে অবশ্য সে বিবর্তন হতে, কিন্তু সেটা চলে। এটা এইভাবে পৃথিবীকে সৃষ্টি করছে আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং এই ন্যাচারাল চেঞ্জ হচ্ছে ক্লাইমেটের। তাহলে দুটো জিনিসই হচ্ছে, একটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক চেঞ্জ, একটা হচ্ছে ন্যাচারাল চেঞ্জ। এই দুটোর কম্বিনেশনে খুব দ্রুত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো যে ক্লাইমেটটা চেঞ্জ ন্যাচারাল, যদি আমরা অ্যানথ্রোপোজেনিকটাকে এলিমিনেট করতে পারি, অর্থাৎ সম্পূর্ণ স্টপ করতে পারি, তাহলে নর্মালি ক্লাইমেট চেঞ্জ হওয়ার কথা 400-500 কোটি বছর পরে। কিন্তু এখন ঘটনাটা ঘটে গেছে কি, মানুষের ইমপ্লিমেন্টেশনের কারণে, অর্থাৎ মানুষের কাণ্ড কারখানার কারণে যেটা 500 কোটি বছর পর হওয়ার কথা, সেটা এখন 50 কোটি 1 কোটি বছর 1 কোটি না সরি 50 বছর পরে হয়ে আসছে। অর্থাৎ 500 কোটি এখন 50-এ নেমে আসছে। ক্যান ইউ বিলিভ ইট? কোথায় 500 কোটি ফিগার, সেটা 50-এ নেমে আসছে। অর্থাৎ আমরা ক্যাটালিস্টের ভূমিকা পালন করছি, আমরা আগুনকে আরো উস্কে দিচ্ছি, তাই না? অর্থাৎ আমরা কি করছি, আমরা ঘি ঢালছি, আগুনে ঘি ঢালছি। এই মানুষের এই আগুনে ঘি ঢালাটা যদি এভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাবো, একদম পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তো সে বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমার ছিল আজকে, মানে জাস্ট তোমাদের ইন্ট্রোডাক্টরি, তবে মেন জিনিস এই কয়টাই কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমি একটু এটা বাদ দিয়ে মূল পড়াশোনায় যাই, অ্যাসিড রেইনে যাই। অ্যাসিড রেইন, এখানে আমার ছবি তোলা আছে, আমি ছবি দেখাবো তোমাদেরকে, এছাড়া আমার উপায় নাই। আচ্ছা আচ্ছা, একজন একটু বলতে হবে কষ্ট করে, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, যাচ্ছে। আমরা একটু দেখবো নাকি কয়জন আছে আমাদের ইয়াতে। আচ্ছা থাকবে, পরে তো আমি পাবোই। পার্টিসিপেন্ট 146 জন। ও, আমি কি বের করলাম, এনভায়রনমেন্টাল অ্যাসিড রেইন। হ্যাঁ, অ্যাসিড রেইন, দেখো অ্যাসিড রেইন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধীরে ধীরে হচ্ছে বাংলাদেশের জন্য। নর্মালি কিন্তু অর্থাৎ পানি H2, আর বাতাসে তো কার্বন ডাই অক্সাইড আছেই, তোমরা জানো 0.003% কার্বন ডাই অক্সাইড আছে। শুনতে মনে হচ্ছে কত কম, তাই না? 0.003, বাট এই 0.003% এইটা কিন্তু এখন হয়ে গেছে 0.00, অনেকে বলে 46, অনেকে বলে 46 এর মতোই আর কি, অর্থাৎ 0.0016 বাড়ছে। এই সামান্য 0.016% খুবই কম মনে হচ্ছে, কিন্তু এইটুকু বাড়ার কারণে সারা পৃথিবী ওলট পালট হয়ে গেছে। তা খেয়াল করছো? সারা পৃথিবী ওলট পালট হয়ে গেছে। তাহলে আসলে জিনিসটা কি, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, ভারসাম্যতা। ভারসাম্য এমন যে একটা জিনিস, দেখো অনেকেই পাহাড়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত সাইকেল চালায় একটা সরু তারের উপর দিয়ে যায়, তার হাতে থাকে একটা ব্যালেন্স, অর্থাৎ একটা পোল থাকে। বা ছোট্ট একটা মার্বেলের দানা দেওয়ার কারণে দেখো পুরো দাঁড়িপাল্লাটা ভেঙে যাচ্ছে। ঠিক পৃথিবীটাও ঠিক তাই। এই পৃথিবীটা কিন্তু একটা ভারসাম্যের মধ্যে আছে। এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, ওয়াটার চক্র, এগুলো কিন্তু খুব সিস্টেমেটিক ভাবে আছে, একদম ব্যালেন্স ওয়েতে আছে, একটার সাথে একটা লিঙ্কেজ। আমাদের দেহের যেমন সিস্টেম গুলা লিঙ্কেজ, একটা সিস্টেম অ্যাটাক হলে আরেকটা সিস্টেম কষ্ট পায়, পৃথিবী ঠিক তাই। তো এই পুরা জিনিসটা এত চমৎকার ভাবে আমাদের আল্লাহ পাক সৃষ্টি করে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখছে। এখানে সামান্য 0.0018%
কার্বন ডাই অক্সাইড পরিবেশে বেড়ে যাওয়ার কারণে সমস্ত সিস্টেমটাই আজ প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে, এবং আমরা আশঙ্কা করছি এটা আরো বাড়বে, এবং এটা যদি আর 1% বাড়ে তাহলে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সো বিষয়টা খুব সিরিয়াস। এখন আসো অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনে দেখো কার্বন ডাই অক্সাইড বাতাসে আছে, এটা আমরা সবাই জানি, এবং হাইড্রোজেন অক্সাইড বাতাসে আছে, সুতরাং কার্বনিক অ্যাসিড H2CO3। ওকে, এটা কিন্তু সব সময় হচ্ছে, এটা নতুন কিছু না। এবং এই বৃষ্টির পানি কিন্তু আমাদের পৃথিবীতে আসছে, এবং সেই পানিতে তোমরা জানো যে কার্বনিক অ্যাসিড থাকে, কিন্তু আমরা সেটাকে কিন্তু বৃষ্টির পানিকে আসলে বৃষ্টির পানির কিন্তু নরমালি তোমরা জানো যে বৃষ্টির পানি হচ্ছে আসলে ইভাপোরেট পানি, তাই না? আমাদের যে স্থলভাগ আছে এখান থেকে যে পানি জলীয় বাষ্প আকারে উপরে উঠে সেটাই হচ্ছে বৃষ্টির পানি। অনেকটা আমাকে বলো, আমরা বলতে পারি ডিস্টিল ওয়াটার। তোমরা যারা কেমিস্ট্রিতে কাজ করছো দেখবো ডিস্টিল ওয়াটার তোমরা তৈরি করো। ডিস্টিল ওয়াটারকে আমরা বলি নিরপেক্ষ পানি, এটার পিএইচ থাকে 7, কিন্তু তাহলে সেই হিসাবে বৃষ্টির পানির পিএইচ কিন্তু 7 থাকার কথা, কারণ কি বৃষ্টির পানিও তো আসলে ইভাপোরেটেড পানি, তাই না? গাছপালা থেকে যে ইভাপোরেটেড হচ্ছে, তারপর হচ্ছে নদী নালা খাল বিল সমুদ্র থেকে যে পানি ইভাপোরেটেড হচ্ছে, ওটাই তো বৃষ্টির পানি উপরে যাচ্ছে। কিন্তু বৃষ্টির পানির পিএইচ আমরা দেখি প্রায় 5.6। লক্ষ্য করো, বৃষ্টির পানি আমরা দেখি 5.6, 7 দেখি না। তার মানে কিছু কার্বনিক অ্যাসিড সেখানে যায়, এবং তোমরা জানো যে অ্যাসিড মানে হচ্ছে অম্ল, অর্থাৎ পিএইচ কমে যাবে, আর ক্ষার মানে পিএইচ অর্থাৎ চুন দিলে পিএইচ বেড়ে যাবে, 7 বেশি হবে। 7 হচ্ছে নিরপেক্ষ। তাহলে এবং আল্লাহ পাক দেখো কিভাবে সৃষ্টি করছে। আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম কৃষি শস্য, যত কৃষি শস্য আছে এরা কিন্তু বেস্ট পারফরমেন্স শো করে 5.5 থেকে 6.5 এর মধ্যে। হ্যাঁ, তাহলে বৃষ্টির পানি কিন্তু 5.6, তার মানে আমাদের কৃষি শস্যের জন্য কিন্তু বৃষ্টির পানি ক্ষতিকর না, আশীর্বাদ স্বরূপ বলা যায়। আবার 7ও না, কিন্তু 7 হলেও যে সেটা ইয়ার জন্য ভালো, কি বলা যায়, আমাদের কৃষি শস্যের জন্য ভালো তা কিন্তু না। সো পৃথিবীটাকে কিন্তু ওইভাবেই সৃষ্টি করা হয়েছে, তাই না? এইভাবে আমরা যত সূক্ষ্মভাবে চিন্তা করবো তত দেখবো যে সবকিছু সৃষ্টির পিছনে দারুণ দারুণ সব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জড়িত আছে। তো যাই হোক, তাহলে আমরা অ্যাসিড রেইন কখন বলবো? দেখো, আমরা অ্যাসিড রেইন বলবো যখন 2.4 ইয়া নামবে, মানে বৃষ্টির পানির অম্লত্ব অর্থাৎ বৃষ্টির পানির অ্যাসিডিটি আমরা আরেক ভাষায় বলি, যখন 2.4 হবে, ঠিক আছে, তখনই আমরা ওটাকে বলবো অ্যাসিড রেইন। তার আগে কিন্তু বলবো না, তার আগে কিন্তু আমরা ওটাকে বৃষ্টির পানি বলবো, অর্থাৎ নর্মাল রেইন বলবো। আমরা অ্যাসিড রেইন বলবো 2.4 বা তার নিচে যদি বৃষ্টির পানির অম্লত্ব হয়। তো কেন অ্যাসিড রেইন হয়? অ্যাসিড রেইন কিন্তু কার্বন ডাই অক্সাইডের জন্য আসলে হয় না, কার্বনিক অ্যাসিড রেইনে থাকবেই, এটাই স্বাভাবিক। আসলে হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3। তো এই দুইটা অ্যাসিডের কারণেই কিন্তু বৃষ্টিপাতে অ্যাসিড রেইন হয়, এবং সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের অবদান হচ্ছে 60 থেকে 70%, এবং নাইট্রিক অ্যাসিডের অবদান হচ্ছে 30 থেকে 40%। তার মানে নাইট্রিক অ্যাসিড কম ভূমিকা রাখে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড হয়। আর তোমরা জানো সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড। H2 তো আছেই পানিতে, সালফার ডাই অক্সাইড আমরা পরে আসতেছি, আর একটু ক্লিয়ার হবে সালফার ডাই অক্সাইড। আচ্ছা, আমরা দেখি পরেরটায়, পরের 176 পাতা। আচ্ছা, পরেরটা আমরা এরপরে খুব দ্রুত যাব, তোমরা ব্যস্ত হয়ে না, 1 ঘন্টার বেশি ক্লাস নেব না। তারপরে আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করতে। আচ্ছা, ওটা গেল। হোয়াট ইজ কার্বন ডাই, হোয়াট ইজ সালফিউরিক, সরি অ্যাসিড রেইন। আমরা দেখলাম যে অ্যাসিড রেইন হচ্ছে যদি বৃষ্টির কম থাকে, অম্লীয় ভাব এবং সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রাস অক্সাইড থাকে, তাহলে এটাকে আমরা অ্যাসিড রেইন বলি। আচ্ছা, সোর্সেস অফ অ্যাসিড রেইন, এটা একটু দেখিও, পরীক্ষা থাকতে পারে। অ্যাসিড রেইনের সোর্স কি? অ্যাসিড রেইনের মূল সোর্স দুটো, একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, আর
তো সেই অনুযায়ী সেজন্য NOx এক্সটা 0, 1, 2 ইত্যাদি হতে পারে। আর SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই দুটোই হচ্ছে মেইন কালপ্রিট, এই দুটোই হচ্ছে মেইন জিনিস। এখন সালফার ডাইঅক্সাইড কোথা থেকে আসে বলতো? সালফার ডাইঅক্সাইড বেসিক্যালি আসছে কয়লা থেকে। কয়লা মানে কার্বন, তাই না? এই জন্যই দেখো আমরা রামপাল নিয়ে আমরা এত দুশ্চিন্তা যে রামপালে যে কয়লাগুলো পুড়ে এবং থার্মাল বিভিন্ন জায়গায় কয়লার থেকে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি করা খুব ইজি, পয়সা কম পড়ে। তোমরা জানো কয়লা থেকে যদি আমরা ইলেকট্রিসিটি তৈরি করি তাহলে 1 কিলোওয়াট, আমরা যেটা বাসায় ব্যবহার করি, এখন আমার বাসায় কিলোওয়াট হিসাবে বিল হয়। তোমরা জানো যে এখন 1 কিলোওয়াট বিদ্যুতের দাম 9-10 টাকার মতো নেয় আমাদের বাসাতে। কমার্শিয়ালি একটু বেশি নেয়, 14-15 টাকা নেয় যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে, কিন্তু বাসা বাড়িতে 9-10 টাকার মতো, ধরে নাও 9 টাকা নেয়। তো হিসাব করে দেখা গেছে কয়লা থেকে যদি তুমি বিদ্যুৎ তৈরি করো তাহলে প্রতি কিলোওয়াট মাত্র 2 টাকা খরচ পড়বে। হয়রাজ যদি ডিজেল থেকে তৈরি করো প্রায় 8-9 টাকা, ক্ষেত্র বিশেষে 13-14 টাকা, যেটা যে রেন্টাল, কুইক রেন্টালে তৈরি করছে। আবার যদি তুমি জলবিদ্যুৎ থেকে তৈরি করো, যেটা কাপ্তাই বন্ধ হয়ে যাওয়ার পথে, বন্ধই হয়ে গেছে, ওখান থেকেও 2-3 টাকার মতো খরচ পড়ে। তো এখন তুমি চিন্তা করে দেখো তাহলে অনেক কম খরচ পড়ছে, কোথায় 2 টাকা, কোথায় 14 টাকা। তাহলে মানুষ কয়লা থেকে করবে না। এই জন্যই কয়লা থেকে বাংলাদেশে এখনো চালু আছে, এবং রামপালেও করছে কিন্তু 2000 মেগাওয়াট না 3000 মেগাওয়াটের জন্য 2টো ইউনিট হবে। আমি নিজে দেখে আসছি সুন্দরবনের পাশে। বাট প্রবলেমটা হচ্ছে কি, সস্তা 12 অবস্থা। আমরা বলি সস্তা জিনিস ভালো হয় না অনেক সময়। তো সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ওই যখন তৈরি হবে তখন ওখান থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে রামপালের সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে, এবং সেটা বাতাসে গিয়ে সালফিউরিক অ্যাসিড হবে, হয়ে অ্যাসিড রেইন তৈরি করবে। সেই অ্যাসিড রেইনটা সুন্দরবনের উপরে পড়বে, পড়ে সুন্দরবনের কি হবে, নতুন যে চারাগুলা হওয়ার কথা, সাধারণত বাচ্চারাই তো বেশি আক্রান্ত হয়, নতুন চারাগুলা আক্রান্ত হবে, ফলে রিজেনারেশন। তোমরা জানো যে বন তার নিজের থেকেই নিজেই আবার নতুন নতুন বংশ বৃদ্ধি করে, পুরাতনরা মরে যায়, সেই কাজগুলা ব্যাঘাত ঘটবে, নতুন রিজেনারেশন হবে না, কারণ অ্যাসিড বৃষ্টি হবে। সেই অ্যাসিড বৃষ্টিতে রিজেনারেশন না হতে পারলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য অনেকে কনসার্ন। তো যাই হোক, সেটা দেখা যাক কি করা যায়। তো এই সালফার ডাইঅক্সাইড বের হয় কোল থেকে, অর্থাৎ ইয়ে থেকে। আমাদের কিন্তু মধ্যপাড়া এখানেও কিন্তু কোল ইউজ করে, তোমরা জানো কিনা জানি না। আমি গেছি তোমরা ফুলবাড়িতে, পার্বতীপুরের ওইখানে, বুঝছো, যে দেখে আসো কি পরিমাণ ধোঁয়া হয় কয়লা থেকে। প্রচুর কয়লা পুরাই কিন্তু এখানে তাপ তৈরি করে। এই মধ্যপাড়া না তো, এই যে এইখানে একটা আছে মধ্যপাড়ায় আশেপাশে, মধ্যপাড়া তো কঠিন শিলা, এই যে ফুলবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে কিন্তু কয়লা প্রয়োগ করে। তো এনিওয়ে, তোমরা নিজেরা গেলে দেখতে পাবো। আমি এগুলো নিয়ে কিছু কাজ করছি ছাত্রদের নিয়ে মাস্টার্সে, যারা আগ্রহী তারা আসলে আমরা আরো কিছু কাজ করতে পারবো। আর নাইট্রাস অক্সাইড আসলে বিভিন্ন লাইটেনিং মানে বুঝছো যে বিদ্যুৎ চমকায় না, ইদানিং দেখো বিদ্যুৎ চমক বেড়ে গেছে। এই বিদ্যুৎ চমক ভলকানিক ইরাপশন, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপর হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস অফ মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের পানি জলাবদ্ধতা তো বাংলাদেশে অনেক বেশি, এর ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস, এরা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি করে, সে সমস্ত কারণে তার বাই প্রোডাক্ট হিসাবে নাইট্রাস অক্সাইড বের হয়। এছাড়াও আমাদের যে বিভিন্ন পাওয়ার স্টেশন আছে, আমাদের মানুষ কর্তৃক যে ভেহিকেল এক্সজস্ট, অর্থাৎ আমাদের বিভিন্ন যানবাহন থেকে যে ধোঁয়া বের হয় সেগুলো, এবং ইন্ডাস্ট্রিয়াল এমিশনস, অর্থাৎ বিভিন্ন কলকারখানা থেকে যে ধোঁয়া বের হয়, এগুলো থেকে নাইট্রাস অক্সাইড বের হয়। এরপরে আসো, এর পরীক্ষা আসতে পারে খুব ছোট্ট 5 মার্কস, কেমিক্যাল রিয়াকশন অফ দি অ্যাসিড রেইন ফরমেশন। কিভাবে আমাদের এই যে পরের পাতায় আছে অ্যাসিড রেইন কিভাবে কেমিক্যালি হয়, সেটা যেহেতু তোমরা বিজ্ঞানের ছাত্র, সেটা শুধু মুখে বললে তো হবে না যে কয়লার থেকে হয়, এখান থেকে হয়, ওখান থেকে হয়। তোমাকে একটু অ্যাসিড ফর্মিং রিয়াকশন, এটা পরীক্ষায় থাকতে পারে 3 মার্কস, এইটা কিন্তু তোমাকে একটু পড়তে হবে বাবা, পড়ে এখানে দেখতে হবে যে কি আছে। তো তোমরা খুব ইজি ইকুয়েশনস তোমরা নিজেরাই দেখছো যে সালফার, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন দিয়ে সালফেট, এই সালফেটের সাথে জলীয় বাষ্প যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। এই সালফিউরিক অ্যাসিডই হচ্ছে আমাদের অ্যাসিড রেইন, যেটা 60% ক্ষেত্রে এই ঘটনা ঘটে।
আর 30 থেকে 40% ক্ষেত্রে হয় কি নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মনোঅক্সাইড, এই নাইট্রোজেন মনোঅক্সাইড আবার অক্সিজেনের সাথে যোগ হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এবং পানির সাথে যোগ হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিডই হচ্ছে আর একটা সমস্যা অ্যাসিড রেইনের। এরপরে আসো অ্যাসিড রেইনের ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স মানে হচ্ছে খারাপ। তোমরা জানো যে আমরা একটা কথা বলি ইফেক্ট, আর একটা হচ্ছে এফেক্ট, দুটো কিন্তু দুইটা শব্দ। একটা হচ্ছে EFFECT ইফেক্ট, আর একটা হচ্ছে AFFECT এফেক্ট। মনে রাখবা, ইফেক্ট মে বি পজিটিভ, মে বি নেগেটিভ। ইফেক্ট বললে কিন্তু আমরা বুঝবো এটার ভালো দিকও থাকতে পারে, এটার মন্দ দিকও থাকতে পারে। এখানে কিন্তু ক্লিয়ার হলো না, সেজন্য ইফেক্টের আগে কিন্তু আমাদের একটা শব্দ যোগ করতে হয়েছে, অ্যাডভার্স, মানে খারাপ ইফেক্ট, পজিটিভ ইফেক্ট অথবা নেগেটিভ ইফেক্ট। বাট এফেক্ট, এফেক্ট মানেই হচ্ছে খারাপ, এফেক্ট মানেই হচ্ছে খারাপ, সেখানে আর পজিটিভ নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না। আমরা যখনই বলবো যে এটার এফেক্ট করছে, এটা তার মানে এটা খারাপ একটা ভূমিকা রাখছে, তাই না? এফেক্ট, এফেক্ট, উই আর এফেক্টেড, আমরা বলি না আমরা এফেক্ট হয়ে গেছি, আমরা এটা পরিণতি ভোগ করছি। তো এইটা তোমাদের একটু পড়তে হবে, একটু চালাকি করে, যেগুলো আমাদের এগ্রিকালচারের সাথে রিলেটেড সাধারণত সেগুলো খুব ইম্পর্টেন্ট। এগ্রিকালচার এবং বনের সাথে আমি সেটাই বেশি দিব পরীক্ষায়। তোমরা দেখো, প্রথমে আসো সয়েলের উপরে। অ্যাসিড রেইন সয়েলের উপরে কি ইম্প্যাক্ট ফেলে? অবশ্যই সয়েল একটা চমৎকার জিনিস, তার ভিতরে অনেকগুলো কেমিক্যাল সিস্টেমেটিক ভাবে থাকে, তোমরা জানো। সেখানে অর্গানিক ম্যাটার থাকে, ফিজিক্যাল, সয়েলে কি ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টিস আছে। সয়েল সায়েন্সে পড়ছো, 4 বছর ধরে পড়ছো সয়েল। তো সেখানে যদি একটা বাড়তি 2.53 একটা পানি এসে সেখানে পট করে পড়ে, নিশ্চয়ই তার সবকিছু এলোমেলো হয়ে যাবে এবং তার স্বাভাবিকতা নষ্ট হবে। এই কারণে সয়েলের উপরে এটা ইম্প্যাক্ট ফেলে, তোমরা পড়ে নিও। এরপরে দেখো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম মানে হচ্ছে জলজ উদ্ভিদ। স্বাভাবিকভাবে মাছ থাকবে পানিতে, বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন থাকবে, বিভিন্ন ধরনের অ্যানিমালস, আর অনেক কিছু থাকে পানিতে, তাই না? ফাঙ্গাস থাকবে, অ্যাক্টিনোমাইসিড থাকবে, সেগুলো কিন্তু নর্মাল একটা পিএইচ এ ভালো থাকে। সেখানে যদি হঠাৎ করে পিএইচ খারাপ, একটা কম পিএইচ, ম্যাক্সিমাম দেখো 4 থেকে 5 পিএইচ, 6 পিএইচ এর মধ্যে থাকে, আল্লাহ পাক ওইভাবেই তৈরি করছে, বুঝছো? ম্যাক্সিমাম জিনিসই 5 to 6, এটি হচ্ছে বেস্ট। তো সেখানে যদি পিএইচ কমে যায়, সবাই প্রবলেম হয়ে যাবে, সবারই প্রবলেম হয়ে যাবে। সেই জন্য অ্যাকোয়াটিক সিস্টেমটা ইমব্যালেন্স হয়ে যাবে। এরপরে আমরা দেখো আসি অ্যাসিড রেইন অন, এর মাথাটা তো দেখতে পাচ্ছি না, অন প্লান্টস। এই যে উপরে ছিল প্লান্টস, বুঝছো? একটু স্ক্যান করতে গিয়ে একটু হয়ে গেছে, এটা তোমাদের লাগবে। প্লান্টস এর উপরে কি করবে বলো তো? স্বাভাবিক, প্লান্টস এর স্টোমাটা দিয়ে এই পানি যদি ঢুকে, তাহলে কি আর সে তোমার মুখ দিয়ে যদি অ্যাসিড ঢুকে, তাহলে কি তোমার খাদ্যনালী ঠিক থাকবে? প্লান্টের স্টোমাটা দিয়ে যদি এগুলো ঢুকে, তাহলে কি আর প্লান্ট ঠিক থাকতে পারবে? প্লান্ট ঠিক থাকতে পারবে না, তার সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। অ্যাসিড রেইন অন ম্যাটেরিয়ালস এন্ড বিল্ডিংস, এটা পরীক্ষা দিব না বলেই রাখতেছি, কিন্তু তোমরা পড়ে রাখবা। দেখো তাজমহল, ইন্ডিয়া, তাজমহল, তোমরা জানো তাজমহলে কেউ গেছো? তাজমহলের আশেপাশে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নাই, কারণ কি সেখানে যাতে অ্যাসিড রেইন না হয়। ইভেন তোমার অনেক দূর থেকে কিন্তু কোনো ভেহিকেল যাওয়া বন্ধ, 10 কিলো দূরে তোমাকে থামায় দিবে। তারপর ওইখান থেকে ব্যাটারি চালিত ছোট ছোট গাড়ি আছে, বুঝছো? সেই সমস্ত যারা গেছো তাজমহলে, ওই সমস্ত গাড়িতে আমি যখন গেছিলাম 5 টাকা লাগে, এখন হয়তো একটু বেশি লাগতে পারে। এক একটা গাড়িতে অনেকজন ধরে, সুন্দর বসার জায়গা আছে, আমাদের এই অটোর মতোই, কিন্তু একটু সুন্দর করছে, বুঝছো? লম্বা একটা অটোতে ওইখানে ধরো 20-25 জন বসতে পারবে, এরকম অটোর মতোই, একটু ইঞ্জিনটা একটু শক্তিশালী, বাট সেটা হচ্ছে রিচার্জেবল, অর্থাৎ ব্যাটারি চালিত। ওটা দিয়ে কিন্তু তাজমহলের গেটে নিয়ে যায়। এর কারণ হচ্ছে যাতে এই তাজমহল নষ্ট না হয়ে যায়। তার যে শ্বেত পাথর যাতে না, হোয়াইট স্টোন। আচ্ছা, আমরা এটা খুব একটা আমাদের জন্য ইম্পর্টেন্স না, ম্যাটেরিয়ালস এন্ড বিল্ডিংস, এটা যারা সিভিল ইঞ্জিনিয়ার বা অন্যান্য তাদের জন্য।
ইফেক্ট এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমরা মানুষ তো। ইফেক্ট অফ অ্যাসিড রেইন অন হিউম্যান হেলথ, বুঝছো? দেখো আমাদের হিউম্যান হেলথের উপরেও কিন্তু অনেক অনেক প্রভাব পড়ছে। হ্যাঁ, এই অ্যাসিড রেইন তো একটা পলিউটেন্ট। তো আমি আর বেশি কথা বলবো না। আমরা এখন কন্ট্রোল মেজারে চলে আসছে। লাস্ট কন্ট্রোল মেজার, 5টা মাত্র মেজার, এটা কিন্তু পরীক্ষায় থাকবে, খুব ইম্পর্টেন্ট বলে রাখলাম। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি যে স্ক্রিন শেয়ার করেছেন ওখানে শীট ওই আগেরটাই আছে, কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড এসিড ইনফরমেশন, ওটাই আছে। যেগুলো বলছেন সেগুলো তো নাই শীটে। নাকি আমি তো দেখতে, আমারটাতে দেখাচ্ছে। তাহলে আমি স্টপ শেয়ারিং করি, তাহলে কি বারবার করতে হবে নাকি? স্যার তাহলে হয়তো আমারটা নেটওয়ার্কের সমস্যা। আমাদের এখানে ঠিকই আছে। না স্যার, আমাদেরটা তো দেখতে পাচ্ছি। তাই নেটওয়ার্কের জন্য অনেক সময় স্যার নেটওয়ার্কের সমস্যা। স্যার ওটা নেটের জন্য অনেক প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, নেটের জন্য হচ্ছে। তোমারও নেটের জন্য হচ্ছে। এনিওয়ে, আমরা এখন কন্ট্রোল মেজারে আসি, লাস্ট অংশ। এইটাতেও কিন্তু 3-4 মার্কস 4 মার্কস থাকবে। কন্ট্রোল মেজার অফ অ্যাসিড রেইন। হ্যাঁ, অর্থাৎ অ্যাসিড রেইনকে আমরা কিভাবে কন্ট্রোল করব। দুটো আছে কন্ট্রোলের উপায়। একটা হচ্ছে সোর্স, তাই না? আমরা যদি উৎসকে কেটে ফেলতে হবে। হ্যাঁ, আমরা বলি না যে যেখানে এটার উৎপত্তি হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। তাহলে এই নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইডের যে সোর্স আছে, এই সোর্সটাকে কাট করতে হবে। আসলে কি কাট করা সম্ভব? অনেক দেশে কাট করছে। যেমন কোন দেশে, তোমরা জানো ইন্ডিয়াতে, তারপরে পৃথিবীর অনেক দেশে কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। তারা বন্ধ করে দিয়েছে, কোনো কয়লা পুরানো যাবে না। তারপরে হচ্ছে, তোমরা কি জানো এই যে নাইট্রোজেন অক্সাইড ম্যাক্সিমাম তৈরি হয় বিভিন্ন গাড়ি ঘোড়ার থেকে, ফসিল ফুয়েল যেটা আমরা বলি। সেই এই যে আমি সুইডেনে ছিলাম, সুইডেন এখন 50% নিয়ে আসছে, এবং তারা বলছে 2050 সাল তারা টার্গেট করছে। লাগবে না, 2030 সালের মধ্যেই ডেনমার্ক এবং সুইডেন ফুললি ফসিল ফুয়েল বিহীন দেশ হয়ে যাবে। অর্থাৎ সেই সমস্ত দেশের গাড়ি থেকে কোনো রকমের নাইট্রোজেন অক্সাইড বের হবে না। তারা বায়োফুয়েল ইউজ করছে আর রিসাইকেবল এনার্জি ইউজ করছে, এবং তারা সাইকেল ইউজ করছে। তারা গাড়ি ঘোড়াকে এখন মানে ডিসকারেজ করছে। সাইকেল নিয়ে, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, গোথেনবার্গ ইউনিভার্সিটি, আমার প্রফেসর আন্ডার্স এককম, সে 1.5 ঘন্টা সাইকেল চালায় আসতো। আমি পৃথিবীর অনেক দেশে গেছি, এখন সবাই সাইকেল চালাচ্ছে। এর কারণ হচ্ছে যে যাতে নাইট্রোজেন অক্সাইড পরিবেশে কম আসে, সবাইকে তো বাঁচতে হবে। তো ওরা সিস্টেম করছে যে 2030-এ এবং সর্বোচ্চ 2050 সম্পূর্ণ জিরো, যেটা আমাদের দেশে আমরা কল্পনাই করতে পারি না। যে পরিমাণ চারিদিকে ধোঁয়া, আনবিলিভেবল, সেখানে কিন্তু ওরা করে ফেলছে। হ্যাঁ, ও সমস্ত দেশ কিন্তু অনেক শান্তি, ওখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এনিওয়ে, তো আমাদের এই যেভাবেই হোক এই সালফার ডাইঅক্সাইড কমাইতে হবে, পাওয়ার প্লান্টস গুলাকে সেভাবে রিনোভেশন করতে হবে। তারপর হচ্ছে এই ভেহিকেল গুলা ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জি বা বায়োফুয়েল দিয়ে চালাইতে হবে। তারপরে বিভিন্ন রকম অল্টারনেটিভ এনার্জি, যেমন নিউক্লিয়ার পাওয়ার। আমাদের একটা হচ্ছে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, রূপপুর, সে বালিশ কাণ্ড। হ্যাঁ, একটা বালিশের দাম কত? 70,000 টাকা। যাক, আমরা ওই জন্য রূপপুরকে চিনি নেগেটিভ সেন্সে। বাঙালি তো, আসলে পজিটিভ দিকটা হচ্ছে সেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকে আমরা আশা করছি যে অতি অল্প খরচে অনেক এনার্জি পাবো, অনেক ইলেকট্রিসিটি পাবো। তবে প্রবলেমও আছে, কোনো কারণে যদি সেটা সেই চেরনোবিল পারমাণবিকের মতো হয়ে যায়, অর্থাৎ সেটা যদি কি বলতো, সেটা যদি একবার ব্রাস্ট হয়ে যায়, অথবা তার যে বজ্র আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু, সেখানেও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও কিন্তু ইউরেনিয়াম পুরার পরে তার যে অবশিষ্টাংশ, সেখানেও কিন্তু অনেক থাকে, রেডিয়েশন থাকে। সেটাকে কোথায় নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সেটাকে কিভাবে মাটির গভীরে ফেলে মানে বজ্র নিষ্কাশন করা হবে, এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ ইস্যু। কোনো কারণে যদি মানে প্রত্যেকটা ভালো জিনিসেই, যে জিনিস যত ভালো সে জিনিস তত মন্দ, যে জিনিস খেতে যত মজা সে জিনিসের সাইড ইফেক্ট তত বেশি। ঠিক সেরকম
মদ খেতে নাকি খুব মজা, আমি খাই নাই, কিন্তু এটা খাইলে দেখো অনেক ক্ষতি হয়ে যায়। সিগারেট খেতে নাকি অনেক মজা, সিগারেট খেলে ফুসফুস ড্যামেজ হয়ে যাচ্ছে। করোনার কারণে তো আরো প্রবলেম। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম, এখনো মোটামুটি গতকাল রিপোর্ট পাইছি যে করোনা নেগেটিভ, কিন্তু খুব কষ্ট পাইছি, বুঝছো। সো বি কেয়ারফুল। করোনা এমন একটা জিনিস, এটা কাকে যে একটা কারোর জন্য কিছুই না। সম্ভবত আমার ওয়াইফ এবং আমার বেবিটার হয়েছিল, ওদের শুধু সর্দি কাশির উপর দিয়ে পার পেয়ে গেছে। আমার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমার বয়স বেশি, আমার কিছু ডায়াবেটিসও আছে, আমার ক্ষেত্রে কিন্তু আমার ফুসফুস, আমার ইন্টেস্টাইন, আমার হার্টস এগুলো কিন্তু অ্যাটাক করছিল, বুঝছো। অনেক কষ্টে আল্লাহ পাকের রহমতে এগুলো থেকে আমি পরিত্রাণ পাইছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। বাসায় বসে ট্রিটমেন্ট নিতে হয়েছে, অক্সিজেন নিতে হয়েছে, ইনজেকশন নিতে হয়েছে, তারপর হচ্ছে নিজেও মানে অনেক কষ্ট করতে হয়েছে, বিশেষ করে 1 সপ্তাহ, ফার্স্ট 1 উইক। তারপরে ধীরে 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 এগুলো ছেড়ে দিছে। হ্যাঁ, এটা অনেককেই ছাড়ে না, যাদের ছাড়ে না তারা মারা যায়, আমার কথা বুঝছো না। আমার ক্ষেত্রে আল্লাহ পাক হয়তো 7 দিন কষ্ট দিয়ে তারপর হয়তো হায়াত রাখছে, তাই মানে আমার ফুসফুসও ছেড়ে দিল, হার্টও ছেড়ে দিল, তারপরে আমার ব্লাডও যাচ্ছিল পায়খানা দিয়ে, বুঝছো। সে ব্লাডটাও ধীরে ধীরে কমে গেল। সব মিলে আমি কিন্তু আবার সেই ধীরে ধীরে সুস্থতার দিকে, সত্য কথা বলতে এখনো তো ফুল কিওর মানে আরো 8-10 দিন লাগবে, সেজন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। এনিওয়ে, এখন বিপদ মুক্ত, এখন আর কোনো সমস্যা নাই, করোনাও নাই, কিন্তু বি কেয়ারফুল। এখন কার কি হবে আমরা কেউ কিন্তু বলতে পারি না, কারণ এক একজনের ক্যান্সার যেমন কার হয় কার হয় না আমরা কেউ বুঝতে পারি না, তাই না। অনেকেরই, তোমাদের মতো বয়সের অনেকেরই ব্লাড ক্যান্সার হচ্ছে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার জন্য। আমার এক বন্ধুরই ব্লাড ক্যান্সার হয়েছে এই কয়দিন আগে, বুঝছো। তাহলে কি একটা সমস্যা বলতো, হঠাৎ করে করে হয়। ঠিক সেরকম করোনা যে কাকে কি করবে এটা কিন্তু আমরা কেউ কিছু বলতে পারি না। সো বি কেয়ারফুল, এটা সাবধানে থাকবা, বুঝছো। আগে লাইভ, হ্যাঁ, আমি তো এই যে কদিন 7 দিন কষ্ট করে বুঝলাম, এগুলো লেখাপড়া, সত্যি কথা বলতে কি এগুলো কিছুই না। মূল জিনিসটা হচ্ছে কিছুই না বলতে এগুলো প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য, বাট আসল জিনিসটা হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া, চলাফেরা করা, সুস্থ থাকা। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তুমি বেঁচে থাকলে খাবার তোমার জুটবেই, তোমার দুবেলা খাবার হবেই, তুমি মোটামুটি চলতে পারবে। আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে পাঠাইছে, নিশ্চয়ই তার একটা প্ল্যান আছে। সো এই জন্য খুব টেনশন করবো না, বাট একটু সতর্ক থাকতে হবে। আমি আসলে অ্যাটাক হয়েছিল, আমার মাকে নিয়ে 4-5টা হসপিটালে গেছিলাম ঢাকায়, বুঝছো। মা খুব অসুস্থ, ঢাকায় অনেক হসপিটালে গিয়েছি, বারবার আমার মেসেজ আসছিল আমার ইয়াতে মোবাইলে যে ইউ আর এ ডেঞ্জার জোন, ইউ আর এ ডেঞ্জার জোন। ঢাকাতে এই সিস্টেম করছে এখন অটোমেটিক, বিভিন্ন কোম্পানি থেকে মেসেজ আছে যে কোন লোকালিটিতে তোমার বেশি সিভিয়ারিটি বেশি। তো বারবার আসতেছিল, কিন্তু হয়তো আমার ওখান থেকে আমি বুঝতে পারছি আমার ওই মিরপুরেই আমার অ্যাটাক হয়েছে। আমি একটা হসপিটালে গেছিলাম, ওইখানেই সম্ভবত আমি কন্ট্যাক্টে গেছিলাম। তো তখন আমার মেসেজও আসছিল আমার মোবাইলে যে ইউ আর ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এনিওয়ে, তো এটা হয়তো ভাগ্যে ছিল। এখন মাকেও তো আর ছেড়ে দেওয়া যায় না, তাই না, মায়ের ট্রিটমেন্ট তো করতেই হবে। তো যাই হোক, সেটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকি কষ্ট দিল আবার ভালো করে দিছে, ওই জন্যই হয়তোবা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক কথার মধ্যে আরেক কথা গেল, সেটা গেল হচ্ছে এই নাইট্রোজেন অক্সাইড কমাইতে হবে, এবং সর্বশেষ হচ্ছে এখানে লেখা আছে যে আমরা যদি কিছুই না কমাইতে পারি, অন্তত যে সমস্ত মেশিন থেকে, অর্থাৎ জাপানে তৈরি করছে, পৃথিবীর অনেক দেশে এখন তৈরি করছে, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে এক ধরনের কনভার্টার আছে, বুঝছো। ওই যে সাইলেন্সার, যে পাইপ যেদিক দিয়ে বেরোবে, ধোঁয়া বেরোবে, ওইখানে দিলে ওরা মোটামুটি ওই সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইডকে ওরা শোষণ করে বা ওটাকে কনভার্ট করে পরিবেশে সেন্ড করে। তো এইরকমের কিছু কনভার্টার আছে, সেগুলো হয় ওই বিভিন্ন মেশিনের ছাদে লাগাইতে হবে, অথবা ওই যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি গুলোর যে চিমনিগুলো আছে, চিমনিগুলোতে লাগাইতে হবে। অনেক দেশ লাগাচ্ছে, অনেকে লাগাচ্ছে না, কারণ লাগাইতে গেলে খরচ হয়, লাগাইতে গেলে সেই পারফরমেন্স পাওয়া যায় না, তাই না। মুখ বন্ধ করে দিলে কি আর হবে, তোমার নিঃশ্বাস হবে, ঠিক সেরকম। কিন্তু এগুলো করতে হবে, বুঝছো। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড রেইন নিয়ে পড়াশোনা। 12টা 15 বাজে, তোমাদের এনার্জি আছে? পরেরটা শুরু করবো। হ্যালো, কেউ কথা বলো। আমার অ্যাসিড রেইন শেষ। হ্যাঁ, এখন তোমাদের যদি ডেটা থাকে এবং তোমরা, তাহলে আমরা আজকে শেষ করে দিতে পারি, না হলে আবার আরেকদিন লাগবে। জি স্যার, স্যার আজকে শেষ করে দেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করে দিই। হ্যাঁ, কারণ কি আমি খুব দ্রুত যাবো পরেরটা, বেশি সময় লাগবে না, তাহলে খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমরা এরপরে যাব স্ক্রিন শেয়ার।
না, দেরি হবে। হ্যাঁ, আচ্ছা ইয়ে হচ্ছে, কিন্তু ইয়া খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার, কাজ করছে না কেন? ক্লাস নিচ্ছি, এই সময় তোমার ইয়ে করতে হবে, তুমি বাজাও। হ্যালো, এই দেখতে পাচ্ছ ইয়া, কেউ একটু কথা বলো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যে নোটটা এগুলো সব দিয়ে দেবো নি, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস এন্ড অ্যাডাপ্টেশন ইন বাংলাদেশ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা লাস্ট চ্যাপ্টার আমার পড়ানো, আর কিছু পড়াবো না। এটা হচ্ছে হুমায়ুন কবির ইফেস্কু, মানে কি ইফেস্কু মানে কি? আচ্ছা যাক, এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটির একটা ইয়া। এই নোটটা আমার কাছে ভালো লাগছে, ছেলেটা তৈরি করছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় আমাদের কাছে পাঠাইছিল। এই বই থেকে আমি কপি করছি। সেটা হচ্ছে যেটা লেটেস্ট ইনফরমেশন আছে, ক্লাইমেট চেঞ্জ কাকে বলে। ক্লাইমেট এবং ওয়েদার, আমি অনেক সময় জিজ্ঞাসা করি ভাইবাতে, ওয়েদার মানে হচ্ছে দৈনন্দিন মানে তোমার কোন একটা স্থানের কিছু প্যারামিটার আছে, ডেইলি রেইনফল, ডেইলি টেম্পারেচার, ম্যাক্সিমাম মিনিমাম, তারপর হচ্ছে প্রেসিপিটেশনস, হিউমিডিটি, লাইট ইন্টারসেপশনস বা পিএআর আমরা বলি, অ্যাক্টিভ রেডিয়েশনস, এই সমস্ত জিনিসের দৈনন্দিন অবস্থাটা হচ্ছে ওয়েদার। আর ক্লাইমেট কি? ওয়েদারের কোন একটা জায়গার ওয়েদারের কমপক্ষে 20 থেকে 40, ম্যাক্সিমাম 40, লোয়েস্ট হচ্ছে 20, এই 20 থেকে 40 বছরের এভারেজ সিচুয়েশন হচ্ছে ওই জায়গার ক্লাইমেট। তাহলে ক্লাইমেট কিন্তু অনেক বড় একটা ব্যাপার, প্রতিদিনের না। ক্লাইমেট হতে গেলে 20 থেকে 40 বছরের একটা ইয়ে লাগবে, এভারেজ লাগবে কোন একটা জায়গার। তাহলে আমরা বলবো যে ওই জায়গার ক্লাইমেটটা কেমন। ক্লাইমেটটা কি খুব চরমাপন্ন, না ক্লাইমেটটা নর্মাল, না ক্লাইমেটটা হিউমিড, নাকি ক্লাইমেটটা টেম্পারেট, নাকি ক্লাইমেটটা ট্রপিক্যাল, নাকি ক্লাইমেটটা মানে খুব হিট যুক্ত, সেটা আমরা বলতে পারবো 20 থেকে 40 বছরের গড় মিল ওই এলাকার ওয়েদারে। এনিওয়ে, এখানে খুব চমৎকার 3-4টা ডেফিনেশন দেওয়া আছে, বুঝছো? এই দেখো, ক্লাইমেট চেঞ্জ প্রথমে হচ্ছে কি যে তোমার ডেফিনেশন, অর্থাৎ অথারের ডেফিনেশন। ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু এনি চেঞ্জ ইন ক্লাইমেট ওভার টাইম, whether due to natural variability or as a result of human activity. এটাই হচ্ছে একদম সিম্পল ডেফিনেশন। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কোন একটা সময়ের বিবর্তনে কোন একটা জায়গার ক্লাইমেটের পরিবর্তন। সেই পরিবর্তনটা হতে পারে ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিকভাবে, অথবা মানুষের কাণ্ড কারখানায়, হিউম্যান অ্যাক্টিভিটির কারণে। এরপরে তোমরা জানো যে সবচেয়ে চমৎকার একটা নাম অনেকে জিজ্ঞাসা করে, আইপিসিসি। আইপিসিসি মানে হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তোমরা জানো যে এটা নিয়ে প্রতি বছর এরা পৃথিবীর বিভিন্ন দেশে মিটিং করে। বাংলাদেশ সদস্য আইপিসিসি, পৃথিবীর সমস্ত দেশ সদস্য, বুঝছো? পৃথিবীর সমস্ত দেশ আইপিসিসির সদস্য। আইপিসিসি সবকিছু ডিসাইড করে পৃথিবীতে আমরা কি করব না করব, কিভাবে ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করব, অ্যাডাপ্ট করব। প্রতি বছর এরা মিটিং করে। তো এই ইন্টার গভর্নমেন্টাল, অর্থাৎ বিভিন্ন দেশের সরকার মিলে যে একটা কমিটি করছে বা প্যানেল করছে, সেটা এরা বলছে কি, দেখো, টু চেঞ্জ ইন দ্য স্টেট অফ দি ক্লাইমেট দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড বাই চেঞ্জেস ইন দ্য মিন অ্যান্ড অর the variability of its properties and that persist for an extended period, typically decades or longer. এটুকুই। ডিকেডস মানে হচ্ছে ডিকেডস মানে হচ্ছে 12 বছর আর কি, বুঝছো? 12 বছরকে একটা যুগ বলে ডিকেডস। 12 অথবা তার চেয়ে বেশি কোন জায়গার যে চেঞ্জ হয় সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আর আরেকটা ডেফিনেশন আছে ইউএনএফসিসিসি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, ইউনাইটেড ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটাও একটা আন্তর্জাতিক সংস্থা, পৃথিবীর বিভিন্ন দেশের এক্সপার্টদের নিয়ে একটা কমিটি আছে, সেটাকে বলা হয় ইউএনএফসিসি। এর একটা ডেফিনেশন দিচ্ছে, বুঝছো? এই 3টা ডেফিনেশন পড়লেই হবে, আর পড়ার দরকার নেই, বাকিটা এমনি জাস্ট ওটার ব্যাখ্যা। এরপরে আমি একটা পরীক্ষা দিই
3 মার্কসের একটা কোশ্চেন। আমরা দেখতাই বুঝি। এই কথা বলো না, এই যে একটা সিনারিও, এই কে যেন কথা বলছে, এই মাইকটা অফ করো, মাইক অফ করো। কে টকিং করছে? টকিং টকিং এটা এই টকিং বন্ধ করো, টকিং বন্ধ করো। আমি কার মাইক অন, কার মাইক অন? এটা তো এই মাইক বন্ধ করো। আমি কিন্তু সবার মাইক বন্ধ করে দিলাম। মাইক বন্ধ করে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, এরপরে আসো। এইটা আছে সিনারিও। বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের সিনারিওটা চার্ট আকারে দেখো, এটাকে চার্ট বলে। এই চার্টটা আমি পরীক্ষায় চাই, বুঝছো? তো এটা বাংলাদেশ গভর্নমেন্টের 2005-এর একটা প্রেডিকশনস। তো তোমরা দেখো এখানে 3টা ইয়ারকে প্রেডিক্ট করা হয়েছে, 2030 সাল, 2050 সাল এবং 2100 সাল। কোনোটা কিন্তু আসে নাই, আমরা কিন্তু এখন 2020-এ আছি। তার মানে 30, 50 এবং 100, এইতে যেভাবে আমাদের কাণ্ড কারখানা চলছে এবং মানুষের এবং প্রেডিক্ট করা যায়, অর্থাৎ সিমুলেশন মডেলের মাধ্যমে তারা বলছে টেম্পারেচার, অ্যানুয়াল টেম্পারেচার কি পরিমাণ বাড়বে। দেখো 1, 1.4, 2.4 এবং ডিসেম্বর ফেব্রুয়ারি, এটা হচ্ছে অ্যানুয়াল মিন, আর এটা হচ্ছে ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে টেম্পারেচার কি পরিমাণ বাড়বে সেটা দেখাইছে। তারপরে জুলাই আগস্টে কি পরিমাণ বাড়বে সেটা দেখাইছে। তারপরে রেইনফল চেঞ্জ, অর্থাৎ আমাদের রেইনফল দেখো অ্যানুয়ালি বাড়বে 5 সেন্টিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার না, এগুলো সেন্টিমিটার, 5, 6, 10। আর ডিসেম্বর ফেব্রুয়ারিতে কমবে, বুঝছো, মাইনাস মাইনাস মাইনাস। এবং জুলাই আগস্টে বৃষ্টিপাত আরো বাড়বে, তার মানে গড়ে বাড়বে। তো এসএলআর মানে হচ্ছে সি লেভেল রাইজ, অর্থাৎ আমাদের সি লেভেল রাইজ করবে দেখো 14 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার এবং 2021 সালে 88 সেন্টিমিটার। তার মানে 2100 সালে সিরিয়াস অবস্থা হবে। এটাতে খুব অল্প মনে হচ্ছে, কিন্তু ওই যে বললাম ব্যালেন্সের ব্যাপারটা, পুরা ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাবে, বুঝছো? এই কারণে তোমার বেশ সিরিয়াস হতে হবে আমাদের। আচ্ছা, এরপরে কোশ্চেন ছিল, তাহলে এটা গেল, এই চার্টটা মুখস্থ করতে হবে, ডেফিনেশন মুখস্থ করতে হবে। এরপরে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ভার্নারেবিলিটি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কোন কোন সেক্টর ঝুঁকিপূর্ণ আছে এবং কিভাবে আছে। তার ভিতরে তোমরা পড়বা ফরেস্ট, লিখে রাখো ফরেস্ট, এটা পরীক্ষা দিতে পারি। ফরেস্ট, এর ফরেস্টের পরে হচ্ছে হালকা করে পড়বা, বেশি না, ফরেস্টের ওখান থেকে 8-10 লাইন পড়বা। তারপর হচ্ছে এগ্রিকালচারের কি ঝুঁকি আছে, ভার্নারেবিলিটি অন এগ্রিকালচার। তারপরে পড়বা ওয়াটার রিসোর্স, অর্থাৎ পানির প্রাপ্যতা। আমাদের কিন্তু পানি অনেক প্রবলেম হচ্ছে, ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। তারপরে বলবা ইকোসিস্টেম, কোস্টাল ইকোসিস্টেম, বিশেষ করে সুন্দরবনের উপকূল অঞ্চল, যেটা এই এলাকায় কি প্রবলেমস এবং কি ধরনের একটা ঝুঁকি রয়ে গেছে। আর একটা পড়বা ছোট্ট ইকোনমিক কস্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। তোমরা জানো প্রতি বছর আমাদের জিডিপিতে 26 বিলিয়ন মানে কি বুঝো, 100 কোটিতে 1 বিলিয়ন, তার মানে 2600 কোটি ডলার, 2600 কোটি ডলার। আবার $1 সমান 85 টাকা, তার মানে 2000, আচ্ছা 3000 ধরো, 3000 আর ওদিকে 85, আচ্ছা 80 ধরো, 3-24, উরি বাবা, 24,000 কোটি টাকা প্রতি বছর আমাদের ক্ষতি হচ্ছে। তো এটা বিরাট একটা ক্ষতিকর ব্যাপার প্রতি বছর। এটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এইটা তলে তলে হচ্ছে, বুঝছো? মানে এটাকে জাস্ট কোনো জিনিসকে তো মাপা যায় না, কিন্তু আমরা আবার মাপতেও পারি ইনডাইরেক্টলি, ডাইরেক্ট মাপা যায় না। যেমন অক্সিজেন, তোমরা জানো যে একটা গাছ বছরে 7 লক্ষ টাকার অক্সিজেন দেয়। যে আমি কয়েকদিন আগে অক্সিজেন দিলাম, আমার নাকের মধ্যে দিলাম, আমার জীবনে কোনোদিন আমি অক্সিজেন দিই নাই, আমার 50 ইয়ার্স এইজে।
এই করোনার মধ্যে ঢুকে একদিন দিচ্ছিলাম অক্সিজেন, বুঝছো, নিঃশ্বাস নিতে পারতেছিলাম। তো আমার এক ছাত্র, তো মানে ইউনিভার্সিটিতে কিন্তু অক্সিজেন সিলিন্ডার আছে আমাদের, তো ইউনিভার্সিটি থেকে ওই ডাক্তাররা অ্যাম্বুলেন্স দিয়ে আমার বাসায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে গেল। তো ইউনিভার্সিটির কারণে আমি ইয়ে পেয়ে গেছি, মানে ফ্রি পাইছি। যেহেতু আমি ইউনিভার্সিটির একজন শিক্ষক, তোমরা ছাত্ররাও ফ্রি পাবা যদি তোমরা অসুস্থ হও বা হসপিটালে ভর্তি হও। ইউনিভার্সিটির আমাদের যে ছোট্ট একটা আছে না মেডিকেল সেন্টারে। বাট আমি যদি বাইরে এটা কিনতাম, এইটার দাম প্রায় 2500-3000 টাকা পড়তো। এবং ক্ষেত্র বিশেষে ঢাকায় তো 15,000 20,000 টাকা দিয়ে অনেকে পাচ্ছে না একটা সিলিন্ডার। হ্যাঁ, মানে এই করোনার সময় 20-25 হাজার টাকা দিয়ে অনেকে পাচ্ছে না, কান্নাকাটি। তো যেহেতু দিনাজপুরে একটু ইয়ে আছে, অত ভিড়ভাড়টা কম, এই জন্য হয়তো আমি ফ্রি পেয়ে গেছি। হয়তো বাজার থেকে কিনলে আমার একদিন কিনছিলাম, অবশ্য একদিন একজনে আমাকে নিয়ে আসছিল, কত 1,500 টাকা দিয়েছি, বুঝছো, একদিনের জন্য 1,500 টাকা ভাড়া আর কি। তো এই অক্সিজেন হিসাব করে দেখা গেছে যে একটা আম গাছ, 30 বছরের আম গাছ, এটা দেরাদুনে এই রিসার্চটা করছে। আমি গেছিলাম দেরাদুনে খুব ভালো একটা রিসার্চ, ইন্ডিয়ার দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তো সেখানে তারা একটা গাছকে এরকম আবদ্ধ করে রেখে তার থেকে অক্সিজেন বের করে সেই অক্সিজেনকে বাজার দরের সাথে কম্পেয়ার করছে, বুঝছো। তাতে দেখা যাচ্ছে যে 7 লক্ষ রুপি, বাংলাদেশি টাকা ধরো 10 লক্ষ টাকা অ্যানুয়াল আর কি, এক বছরে। তাহলে 10 লক্ষ টাকার কি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। হয়রাজ আমরা কিন্তু একটা আম গাছকে ওইভাবে বিবেচনা করি বাড়ির ধারে আমাদের জায়গা জমিতে বা এই বাসার পাশার ধারে একটা আম গাছ রয়ে গেছে, আমরা গুরুত্ব দিই না। কিন্তু ও কিন্তু 7 লক্ষ টাকার অক্সিজেন দিচ্ছে। তুমি যদি সেটাকে কনভার্ট করো ওই বাজার দরের সাথে, ঠিক সেরকম ভাবে প্রকৃতি কিন্তু অসংখ্য টাকা দিচ্ছে। আমরা যদি বিপদে পড়ি তখন টের পাবো কি বিপদ। যেমন আমাদের এখানে আমরা টমেটো তৈরি করি, 1 কেজি টমেটোতে আমাদের 5 টাকা খরচ পড়ে। তুমি জানো ইয়াতে 250 টাকা খরচ পড়ে, এই সৌদি আরবে টমেটো তৈরি করতে 250 থেকে 500 টাকা খরচ পড়ে 1 কেজি টমেটো তৈরি করতে। কারণ কি ওইখানে আর্টিফিশিয়াল গ্রিন হাউসে তৈরি করে তারা, সেখানে যে পরিমাণ ইলেকট্রিসিটির জন্য বিল লাগে, বিভিন্ন রকমের কস্টিং আছে, প্রচুর খরচ। এরপরে আসো এই কটা পর্বায় আমরা শেষের দিকে চলে আসছি। অবজার্ভ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। আমাদের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট কি? একটা হচ্ছে প্রেসিপিটেশন চেঞ্জ, এটা দরকার নাই, তারপরে পরে রাখিও। তারপরে হচ্ছে সি লেভেল রাইজ, এটা ইম্পর্টেন্ট, এটা আমি দিব। সি লেভেল রাইজ, সাইক্লোন অ্যান্ড স্টর্ম সার্জ, এটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এবং ঝড় তুফান বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ফ্লাডিং, এটা ইম্পর্টেন্ট, ফ্লাশ ফ্লাড হচ্ছে, দিনাজপুরে একবার হইলো, হাওড় অঞ্চলে হচ্ছে, আর নর্মাল ফ্লাডিং তো আমাদের হয়। তারপর হচ্ছে লো রিভার ফ্লোস এন্ড স্যালাইনিটি ইনক্রিজ, অর্থাৎ আমাদের স্যালাইনিটি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখন যশোর পর্যন্ত স্যালাইনিটি চলে আসছে, আগে ছিল সাতক্ষীরা, তার আগে ছিল পটুয়াখালী। ধীরে ধীরে একসময় দেখা যাচ্ছে যে দিনাজপুরে না আসলেও হয়তো মানে ঢাকা পর্যন্ত চলে আসতে পারে। তো স্যালাইনিটি গুলা বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন, বুঝছো, অ্যাডাপ্টেশন মানে আমরা কিভাবে খাপ খাওয়াতে পারি। তো কোন কোন ক্ষেত্রে খাপ খাওয়াতে পারি? এক নম্বর হচ্ছে এগুলো অ্যাডাপ্টেশন ইনক্রিজ ফ্লাডিং, ওটা বাদ দাও, এটা লাগবে না কনসেপ্টটা, এইটাই হচ্ছে লাগবে অ্যাডাপ্টেশন ফর ফ্লাডিং। ফ্লাডিং এ আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, তারপর হচ্ছে ড্রাউটে কিভাবে করতে পারি, হিউম্যান হেলথের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, এগ্রিকালচারে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, ন্যাচারাল ডিজাস্টার এবং কোস্টাল প্রোনস, স্যালাইনিটি এবং ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবিলিটি। খুব ছোট ছোট, এখান থেকে 2-3টা উল্লেখ করে দিব, হ্যাঁ, সবগুলো দিব না। রাইট ডাউন দি অ্যাডাপ্টেবিলিটি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইন এগ্রিকালচার, ইন কোস্টাল জোনস এন্ড ফ্লাডিং। এই 3-4টা দিব, বুঝছো, যাতে 5 মার্কের মধ্যে অ্যান্সার করতে পারো। এটা লাগবে না, এন ওভারভিউ অফ কমিউনিটি, এটা দিব না পরীক্ষায়। শেষ, এখানে কটা কোশ্চেন আছে, আমাদের পড়ানো শেষ। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, তোমরা মাইক ওপেন করতে পারো। হ্যালো, না স্যার, কোনো প্রশ্ন নাই। অ্যাসিড রেইন থেকে কোশ্চেন করব, ক্লাইমেট চেঞ্জ থেকে কোশ্চেন করব। আমি আবারও বলি, ওজোন লেয়ার ডিপ্লেশন 1 নাম্বার, 2 নাম্বার গ্রিন হাউস ইফেক্ট, 3 নাম্বার গ্লোবাল ওয়ার্মিং,
4 নাম্বার অ্যাসিড রেইন, 5 নাম্বার ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট এন্ড অ্যাডাপ্টেশনস। মোট 5টি টপিকস, চ্যাপ্টার না বলে আমি বলেছি টপিকস। এই 5টি টপিকস আমি পড়িয়েছি তোমাদেরকে। এই 5টি টপিকস এর উপরে কোশ্চেন হবে। এই 5টি টপিকস আমি আজকেই আহসান হাবিবের ইমেলে এই সমস্ত নোটগুলা, এই যেগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো আমি দিয়ে দিব। ও আবার তোমাদেরকে সেন্ড করবে, তোমরা জাস্ট এখান থেকে পড়লেই হবে। ইচ্ছা করলে অন স্ক্রিনেও পড়তে পারো, অথবা ইচ্ছা করলে প্রিন্ট আউট করে নিতে পারো। কম্পিউটারের দোকানে গেলে 2 টাকা করে পার পিস সাদা কালো প্রিন্ট করে দেবে। আর আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলো প্লিজ। স্টপ শেয়ারিং। কে যেন একটা কথা বলতে চাইলো, তারপরে হারিয়ে গেল। আচ্ছা 150 জন দেখাচ্ছে, আমি এরপরে ইয়ে নিয়ে রাখবো। পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে থাকবে আমাদের ইয়েতে, ওই সফটওয়্যারে। তো আমার মনে হয় আর কোনো কথা নাই। সবাইকে ধন্যবাদ। 12:30 বাজে আমার ক্লাস শেষ হয়ে গেল। এখন যদি পরীক্ষার যে সিস্টেম, আমি জানি না সবার জন্য একই সিস্টেম, যদি অনলাইনে পরীক্ষার সিস্টেম করে তাহলে সামনে করোনা বেড়ে যাচ্ছে, আমি জানি না সরকার খুলবে কিনা, তাহলে কিন্তু আমরা সেভাবেই পরীক্ষা নিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।